আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এখান থেকে আমরা সম্পূর্ণ উত্তর সহ সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বর মানে সব রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। প্রতিটা প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, কারণ এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় সাধারণত প্রশ্ন দেওয়া হয়। তার আগে অবশ্যই তোমরা তোমাদের যে পাঠ্য বই রয়েছে, পাঠ্য বই থেকে দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে সেই অধ্যায়টি তোমরা ভালোভাবে কিন্তু রিডিং করবে, তারপর এই প্রশ্নোত্তরগুলোকে মুখস্থ করে প্র্যাকটিস করবে। তাহলে কিন্তু এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্নই তোমাদের দেওয়া হোক না কেন তার উত্তর তোমরা কিন্তু পরীক্ষায় লিখতে পারবে। আর এই প্রশ্নের উত্তরের পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে থেকে তোমরা এই পিডিএফগুলোকে চাইলে নিতে পারো। তো চলো আমরা এখন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর দেখব। 1 নম্বর প্রশ্ন দেখো, নেপোলিয়ন ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন 1799 খ্রিস্টাব্দে, 1801 খ্রিস্টাব্দে, 1804 খ্রিস্টাব্দে, 1807 খ্রিস্টাব্দে। তো নেপোলিয়ন ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন 1799 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন দেশের অধীনতা থেকে ইতালিকে মুক্ত করে নেপোলিয়ন মুক্তিদাতা নামে পরিচিত হন? ইংল্যান্ডের, রাশিয়ার, অস্ট্রিয়ার, স্পেনের? সঠিক উত্তর লিখবে অস্ট্রিয়ার। ওকে, অস্ট্রিয়ার অধীনতা থেকে ইটালিকে মুক্ত করে নেপোলিয়ন মুক্তিদাতা নামে পরিচিত হন। নেপোলিয়ন কোন শক্তির অবরোধ থেকে তুলো বন্দর পুনরুদ্ধার করেন? রাশিয়া, অস্ট্রিয়া, স্পেন না ইংল্যান্ড? সঠিক উত্তর হবে ইংল্যান্ড। ঠিক আছে, এরপর দেখো, নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল হিসাবে নিযুক্ত হন? 5 বছর, 10 বছর, 15 বছর না আজীবন? সঠিক উত্তর হবে 10 বছরের জন্য। কনসুলেটর সংবিধানের রচয়িতা ছিলেন আবেসিয়াস, এরপর হচ্ছে মেরাট, রজার ডুকোস, নেপোলিয়ন? সঠিক উত্তর হবে আবেসিয়াস। নেক্সট হচ্ছে, নেপোলিয়ন কবে ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন? 1799 খ্রিস্টাব্দে, 1801 খ্রিস্টাব্দে, 1804 খ্রিস্টাব্দে, 1807 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1804 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন, নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশে বিভক্ত করেন? 70টি, 83টি, 150টি, 300টি? সঠিক উত্তর হবে 83টি। শাসন সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি হল ধর্মীয় সংস্কার, শিক্ষা সংস্কার, অর্থনৈতিক সংস্কার, আইন সংহিতা প্রবর্তন? সঠিক উত্তর লিখবে আইন সংহিতা প্রবর্তন। ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় রুশোকে, ভলতেয়ারকে, নেপোলিয়নকে না রোবস্পিয়ারকে? উত্তর হবে নেপোলিয়নকে বলা হয় ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি। এরপর ম্যারেঙ্গোর যুদ্ধ, হোহেন লিন্ডেনের যুদ্ধ ও উলমের যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয় অস্ট্রিয়া, স্পেন, পর্তুগাল না রাশিয়া? এখানে উত্তর হবে অস্ট্রিয়া। অপশন কয়েকটা। 11 নম্বর দেখে, কোন সন্ধির দ্বারা নেপোলিয়নের সাম্রাজ্য চূড়ান্ত সীমায় উপনীত হয়? লুন্ডভিলের, এরপর হচ্ছে প্রেসবার্গের, টিলসিটের না অ্যামিয়েন্সে? সঠিক উত্তর লিখবে টিলসিটের। পরের প্রশ্ন, 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে কোন যুদ্ধ সংঘটিত হয়? এখানে অপশান রয়েছে অস্টারলিৎজের, এরপর হচ্ছে পিরামিডের, নীল নদের না ফ্রিডল্যান্ডের? উত্তরটা লিখবে অপশন ঘয়টা ফ্রিডল্যান্ডের। কারা নেপোলিয়নের সঙ্গে টিলসিটের সন্ধি স্বাক্ষরে বাধ্য হন? ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া না প্রাশিয়া? উত্তর হবে রাশিয়া। এরপর নেপোলিয়ন জার্মানির 300টি রাজ্য ভেঙে কতগুলি রাজ্য গড়ে তোলেন? 39টি, 700টি, 150টি, 250টি? উত্তর হবে 39টি। ওকে, পরের প্রশ্ন, নেপোলিয়ন প্রথম কবে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন? 1804 খ্রিস্টাব্দে, 1805 খ্রিস্টাব্দে, 1806 খ্রিস্টাব্দে, 1807 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1806 খ্রিস্টাব্দে। কোন দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষিত হয়? অস্ট্রিয়ার, পর্তুগালের, ইংল্যান্ডের না স্পেনের? উত্তর লিখবে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষিত হয়। বার্লিন ডিক্রি জারি করেন আবেসিয়াস, নেপোলিয়ন, মন্ট জেলার্ড আর ব্রান্সউইক? সঠিক উত্তর লিখবে অপশন খয়েরটা নেপোলিয়ন। নেপোলিয়নের বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড জারি করে মিলান ডিক্রি, অর্ডার্স ইন ল, অর্ডার্স ইন কাউন্সিল, ওয়ারাস ডিক্রি? উত্তর লিখবে অপশন ঘয়টা অর্ডার্স ইন কাউন্সিল। স্পেনের যুদ্ধে ফরাসি সেনাপতি ছিলেন মার্শাল জুনো, নেলসন, নেপোলিয়ন না দুপ? তো স্পেনের যুদ্ধে ফরাসি সেনাপতি ছিলেন দুপ। এরপর হচ্ছে বোরোডিনোর যুদ্ধে ফরাসি বাহিনীর বিরুদ্ধে সাফল্য দেখান রুশ সেনাপতি নেলসন, বাগ্রাসি, বার্কলে না কুটুজভ? এখানে উত্তর হবে কুটুজভ। অপশন ঘয়টা। নেপোলিয়নের সর্বশেষ উল্লেখযোগ্য যুদ্ধ জয় হল তেলামাস্কার যুদ্ধ, বেলেনের যুদ্ধ, ড্রেসডেনের যুদ্ধ,
ভিক্টোরিয়ার যুদ্ধ, এখানে সঠিক উত্তর অপশন গয়েরটা হবে ড্রেসডেনের যুদ্ধ। কোন যুদ্ধ জাতিসংঘের যুদ্ধ নামে পরিচিত? টাইপজিগের যুদ্ধ, এরপর হচ্ছে ওয়াটারলুর এর যুদ্ধ, উপদ্বীপের যুদ্ধ না বোরোডিনোর যুদ্ধ? এখানে উত্তর অপশন কয়েকটা হবে লাইপজিগের যুদ্ধ। পরের প্রশ্ন দেখো 23 নম্বরে, নেপোলিয়ন কোন যুদ্ধে পরাজিত হলে জার্মানি তার অধীনতা মুক্ত হয়? বোরোডিনের যুদ্ধ, ভিক্টোরিয়ার যুদ্ধ, লাইপজিগের যুদ্ধ, ড্রেসডেনের যুদ্ধ? এখানে উত্তর হচ্ছে লাইপজিগের যুদ্ধ, অপশন কয়েকটা। ওয়াটারলুর যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন ডিউক অফ ওয়েলিংটন, ইয়র্ক না ব্লুকার? এরপর রয়েছে নেলসন। তো ওয়াটারলুর যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন ডিউক অফ ওয়েলিংটন। কাকে ইউরোপীয় জাতীয়তাবাদের শত্রু বলা হয়? নেপোলিয়নকে, পঞ্চদশ লুইকে, ষোড়শ লুইকে, অষ্টাদশ লুইকে? তো নেপোলিয়নকে বলা হয় ইউরোপীয় জাতীয়তাবাদের শত্রু। পরের প্রশ্ন, কাকে ইউরোপের মুক্তিদাতা বলা হয়? ষোড়শ লুইকে, নেপোলিয়নকে, রুশোকে, ভলতেয়ারকে? উত্তর হবে নেপোলিয়নকে। এরপর হচ্ছে নেপোলিয়নের মৃত্যু হয় 5 মে 1815 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1819 খ্রিস্টাব্দে, 1821 খ্রিস্টাব্দে? তো নেপোলিয়নের মৃত্যু হয় 5 মে 1821 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আমরা দেখব অতি সংক্ষিপ্ত মানের যে প্রশ্নোত্তর, তোমাদের 1 নম্বর মানের যে প্রশ্নোত্তর সেগুলো দেখব, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রথম হচ্ছে 1 নম্বর দেখে, সিজালপাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হয় কবে? উত্তর হবে 1802 খ্রিস্টাব্দে। রাইন কনফেডারেশন কত সালে সংঘটিত হয়? 1806 খ্রিস্টাব্দে। কোথায় নেপোলিয়নকে নির্বাচিত করা হয়েছিল? সেন্ট হেলেনা দ্বীপে। এরপর কোড নেপোলিয়নের কয়টি অংশে বিভক্ত ছিল কোড নেপোলিয়ন? উত্তর হবে 3টি অংশে। কোড নেপোলিয়নের 2টি নীতি লেখন, আইনের দৃষ্টিতে সকলের সমান ও ধর্মীয় সহিষ্ণুতা, এই 2টি নীতি। পরের প্রশ্ন দেখো, নেপোলিয়নের সেনাদল কি নামে পরিচিত? তো উত্তর হচ্ছে গ্র্যান্ড আর্মি নামে পরিচিত। লিজিয়ন অফ অনার কে চালু করেন? উত্তর হবে ফরাসি সম্রাট নেপোলিয়ন। বিপ্লবের তরবারি রূপে কে পরিচিত? নেপোলিয়ন পরিচিত বিপ্লবের তরবারি রূপে। ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। কত সালে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান? এখানে উত্তর হবে 1799 খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান। নেক্সট হচ্ছে কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন? উত্তর হচ্ছে 1804 খ্রিস্টাব্দে। কোড নেপোলিয়নের ধারার সংখ্যা কটি? উত্তর হচ্ছে 2287টি। এরপর কোড নেপোলিয়ন ঘোষিত হয় কত সালে? 1807 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে বিপ্লবের সন্তান কে ছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন বিপ্লবের সন্তান। টিলসিটেড সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1807 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন কবে রাশিয়া অভিযান করেন? নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া অভিযান করেন। নেক্সট আমরা দেখব 2 নম্বর মানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, ঠিক আছে? দেখো 1 নম্বর দাগের প্রশ্ন, কোড নেপোলিয়ন কি? তো উত্তর লিখবে, ফ্রান্সের শাসক নেপোলিয়ন দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলির পার্থক্য দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে 1804 খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন ব্যবস্থা চালু করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে, কোড নেপোলিয়নের প্রধান কয়েকটি ত্রুটির উল্লেখ করো। তো কোড নেপোলিয়নের প্রধান কয়েকটি ত্রুটি ছিল সমাজে নারীর মর্যাদা হ্রাস, স্ত্রীর উপর স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠা, শ্রমিকের গুরুত্বহীনতা প্রভৃতি। 3 নম্বর হচ্ছে কোড নেপোলিয়নের গুরুত্ব কী ছিল? তো কোড নেপোলিয়নের বিভিন্ন গুরুত্ব ছিল, যেমন হচ্ছে আইন সংহিতার মূল নীতিগুলি তৎকালীন যুগের বিচারে অত্যন্ত আধুনিক ছিল। আইনগুলি পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশের আইন ব্যবস্থায় স্থান পায়। সিসারের মতে এই আইনগুলি বিপ্লবের স্থায়ী বিজয়কে সুনিশ্চিত করে। কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়? তো ফরাসি শাসক নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন নামে নতুন আইন সংহিতা প্রণয়ন করেন। সমকালীন যুগের চেয়ে প্রগতিশীল এই আইন ব্যবস্থা ছিল নেপোলিয়নের সর্বাপেক্ষা গৌরবময় সংস্কার এবং সর্বাধিক উল্লেখযোগ্য কীর্তি। এই কৃতিত্বের জন্য নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়। লিজিয়ন অফ অনার কি? উত্তর লিখবে, ফরাসি সম্রাট নেপোলিয়ন রাজ কর্মচারীদের উৎসাহিত করার উদ্দেশ্যে দক্ষ কর্মচারীদের একটি বিশেষ রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নেন। এই সম্মান লিজিয়ন অফ অনার নামে খ্যাত। পরের প্রশ্ন হচ্ছে, কনফেডারেশন অফ দ্য রাইন কি? এর প্রতিষ্ঠাতা কে? তো ফরাসি সম্রাট নেপোলিয়ন জার্মানির উটেনবার্গ, বেডেন, হেসবার্গ প্রভৃতি ছোট ছোট রাজ্য দখল করে এদের নিয়ে কনফেডারেশন বা রাষ্ট্র সমবায় গঠন করেন। এটি কনফেডারেশন অফ দ্য রাইন নামে পরিচিত। কনফেডারেশন অফ দ্য রাইন এর প্রতিষ্ঠাতা হলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন। মহাদেশীয় ব্যবস্থা কি? ফরাসি সম্রাট নেপোলিয়ন বার্লিন, মিলান
এরপর হচ্ছে ওয়ারাস, ফতেনব্লু প্রভৃতি ডিক্রির মাধ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে বলেন যে ইংল্যান্ডের কোনো জাহাজ ইউরোপের কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না এবং ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে পণ্য আমদানি করতে পারবে না। এই নীতি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম নামে পরিচিত। নেপোলিয়ন কি উদ্দেশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন? তো নেপোলিয়ন প্রধানত দুটি উদ্দেশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন, যথা মহাদেশীয় ভূখণ্ডে শিল্পোন্নত ইংল্যান্ডের পণ্য বিক্রি করে দিয়ে ইংল্যান্ডের অর্থনীতি পঙ্গু করা এবং ইউরোপে ব্রিটিশ পণ্যের অনুপস্থিতির সুযোগে ফ্রান্সে দ্রুত শিল্পায়ন ঘটিয়ে ব্রিটিশ পণ্যের শূন্যস্থান দখল করা। 9 নম্বরে হচ্ছে বার্লিন ডিক্রি কি অথবা বার্লিন ডিক্রিতে কি বলা হয়? তো ফরাসি সম্রাট নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে 11 নভেম্বর বার্লিনে এক হুকুমনামা বা ঘোষণা জারি করে বলেন যে ইংল্যান্ড বা তার উপনিবেশগুলির কোনো জাহাজ ফ্রান্স এবং ফ্রান্সের মিত্র বা নিরপেক্ষ কোনো দেশে ঢুকতে দেওয়া হবে না। এইসব দেশে কোনো ব্রিটিশ পণ্য ঢুকতে দেওয়া হবে না। এইসব দেশে কোনো জাহাজে করে ব্রিটিশ পণ্য ঢুকলে তা বাজেয়াপ্ত করা হবে। এই ঘোষণা বার্লিন ডিক্রি নামে পরিচিত। এরপর দেখো অর্ডার্স ইন কাউন্সিল কি? তো ফরাসি সম্রাট নেপোলিয়ন বার্লিন ডিক্রি 1806 খ্রিস্টাব্দে এর দ্বারা ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করলে ইংল্যান্ডও 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে পাল্টা অবরোধ ঘোষণা করে, যা অর্ডার্স ইন কাউন্সিল নামে পরিচিত। নেক্সট হচ্ছে অর্ডার্স ইন কাউন্সিলে কি বলা হয়? তো ইংল্যান্ড কর্তৃক ঘোষিত অর্ডার্স ইন কাউন্সিল এর ঘোষণায় বলা হয় যে ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বন্দরে অন্য কোনো দেশের জাহাজ ঢুকতে পারবে না। ঢুকলে সেই জাহাজ ও তার মালপত্র বাজেয়াপ্ত করা হবে। কোনো নিরপেক্ষ দেশ ফ্রান্স ও তার মিত্র কোনো দেশের বন্দরে একান্তই জাহাজ পাঠাতে চাইলে সেই জাহাজকে যথার্থ ফি দিয়ে ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স বা আগাম অনুমতি নিতে হবে। পরের প্রশ্ন হচ্ছে মিলান ডিক্রি কি? তো ফরাসি সম্রাট নেপোলিয়ন 1807 খ্রিস্টাব্দে মিলান শহর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে বলেন যে কোনো নিরপেক্ষ বা মিত্র দেশ অবরুদ্ধ বন্দরে জাহাজ পাঠালে তা বাজেয়াপ্ত করা হবে। কোনো নিরপেক্ষ দেশের জাহাজ ইংল্যান্ডে প্রবেশ করলে তা শত্রু দেশের জাহাজ বলে গণ্য হবে। এই ঘোষণা মিলান ডিক্রি নামে পরিচিত। এরপর মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থ হওয়ার দুটি কারণ উল্লেখ করো। তো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থ হওয়ার দুটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে 1 নম্বর ফ্রান্সের পর্যাপ্ত শক্তিশালী নৌবাহিনী না থাকায় নেপোলিয়ন ইউরোপের সুদীর্ঘ উপকূল অঞ্চলের পণ্য চলাচলের উপর নজরদারি চালাতে পারেননি। 2 নম্বর হচ্ছে ইউরোপের বাজারে ইংল্যান্ডের উন্নত শিল্পজাত পণ্যের ব্যাপক চাহিদা ছিল, যা পূরণ করার ক্ষমতা ফ্রান্সের নিম্নমানের পণ্যের ছিল না। এরপর দেখো স্পেনীয় ক্ষত কি? তো ফরাসি সম্রাট নেপোলিয়ন স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসিয়ে দিলে স্পেনবাসী নেপোলিয়নের বিরুদ্ধে তীব্র মুক্তি সংগ্রাম শুরু করে। স্পেনের যুদ্ধে নেপোলিয়নের বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে এবং জোসেফ স্পেন থেকে ফিরে আসতে বাধ্য হন। স্পেনের নেপোলিয়নের এই সামরিক ব্যর্থতা স্পেনীয় ক্ষত নামে পরিচিত। নেপোলিয়ন কর্তৃক রাশিয়া আক্রমণ সম্পর্কে কি জানো? তো রাশিয়া মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে অস্বীকার করলে নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে 24 জুন 6 লক্ষ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে রাশিয়া অভিযান করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি রাশিয়ার যুদ্ধে পরাজিত হন এবং তার বিখ্যাত সেনাদল গ্রাঁদ আর্মি বিধ্বস্ত হয়। পরের প্রশ্ন হচ্ছে রাশিয়া কর্তৃক ফরাসি বাহিনীর বিরুদ্ধে গৃহীত পোড়ামাটি নীতি কি বা পোড়ামাটি নীতি বলতে কি বোঝায়? উত্তর লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়া সম্মুখ যুদ্ধ এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু হতে থাকে। ফরাসি বাহিনীর রাশিয়ায় যাতে সমস্যায় পড়ে সে উদ্দেশ্যে পিছু হটার সময় রুশ বাহিনী নিজেদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে খাদ্য শস্য ক্ষেত্র শহর জনপদ প্রভৃতি আগুনে পুড়িয়ে পানীয় জলে বিষ মিশিয়ে দিয়ে যায়। রুশ বাহিনীর এই পদক্ষেপ পোড়ামাটি নীতি নামে পরিচিত। এরপর শত দিবসের রাজত্ব সম্পর্কে কি জানো? তো 1815 খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সের গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন মার্চ 1815 খ্রিস্টাব্দে। সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এরপর তিনি 20 মার্চ থেকে
29 জুন 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা শত দিবসের রাজত্ব নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, কবে কাদের মধ্যে ওয়াটারলুর যুদ্ধ সংঘটিত হয়? এই যুদ্ধের পরিণতি কি হয়েছিল? তো 1815 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন এবং ইংল্যান্ড ও প্রাশিয়ার যৌথ বাহিনীর মধ্যে ওয়াটারলুর যুদ্ধ সংঘটিত হয়। ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন ও প্রাশীয় সেনাপতি লুকারের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়ে আত্মসমর্পণ করেন। 15 জুলাই 1815 খ্রিস্টাব্দে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? তো নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কারণ ফরাসি বিপ্লবের উদার নীতি নেপোলিয়নকে ফ্রান্সের ক্ষমতা দখলে সহায়তা করেছিল। ফরাসি বিপ্লব প্রসূত সাম্য ও মৈত্রীর আদর্শ নেপোলিয়ন তার শাসনকালে কার্যকর করেছিলেন। ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি তিনি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে দেন। নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? তো নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কারণ বিপ্লবের স্বাধীনতার আদর্শ তিনি ধ্বংস করেন। বিপ্লব ফ্রান্সে যে রাজতন্ত্রের পতন ঘটিয়েছিল, তিনি ফ্রান্সে সেই রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে আমরা দেখব, এখান থেকে আমরা এই যে তোমাদের অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায়, এখান থেকে যে 4 নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আমরা এবার দেখব। তো প্রথম প্রশ্ন, কোড নেপোলিয়ন সম্পর্কে কি জানো? তো কোড নেপোলিয়ন কি না? নেপোলিয়নের উদ্যোগে গঠিত কমিশন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইন সমূহ রচনা করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। কোড নেপোলিয়নে মোট 2287টি, মতান্তরে 2281টি আইন ছিল। এর আইনগুলি মূলত 3 ভাগে বিভক্ত ছিল: দেওয়ানি আইন, ফৌজদারি আইন এবং বাণিজ্যিক আইন। এরপর দেখো, এই আইনের বৈশিষ্ট্য কিনা? কোড নেপোলিয়নের দ্বারা আইনের চোখে দেশের সকল নাগরিকের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা হয়। সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ ঘটানো হয়। যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়। ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়। সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। এরপর ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করা হয় এবং অপরাধের শাস্তি হিসাবে জরিমানা, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, মৃত্যুদণ্ড প্রভৃতির ব্যবস্থা করা হয়। নেক্সট হচ্ছে ত্রুটি কি এই আইনের? কোড নেপোলিয়নের বিভিন্ন ত্রুটি ছিল। এতে সমাজে নারীর মর্যাদা হ্রাস করা হয়, স্ত্রীর উপর স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, পারিবারিক সম্পত্তির অধিকার থেকে নারীকে বঞ্চিত করা হয় এবং শ্রমিক শ্রেণী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। তো এই হচ্ছে কোড নেপোলিয়ন সম্পর্কে আমরা লিখলাম। এরপর ট্রাফালগারের যুদ্ধের 1805 খ্রিস্টাব্দে যেটা ঘটেছিল তার কারণ উল্লেখ করতে বলা হচ্ছে। তো দেখো, প্রথমে লিখছি আমরা ভূমিকা। অ্যামিয়েন্সের সন্ধির 1802 খ্রিস্টাব্দের, ঠিক আছে, এই সন্ধির পরে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং উভয় পক্ষের মধ্যে ট্রাফালগারের নৌ যুদ্ধ 1805 খ্রিস্টাব্দে এটা সংঘটিত হয়। ট্রাফালগারের যুদ্ধের বিভিন্ন কারণ ছিল, যেমন 1 নম্বর হচ্ছে অ্যামিয়েন্সের সন্ধি। অ্যামিয়েন্সের সন্ধির 1802 খ্রিস্টাব্দে যেটা হচ্ছে, এই শর্তে মাল্টা দ্বীপ ইংল্যান্ডের ছাড়ার কথা থাকলেও পরে ইংল্যান্ড তা ছাড়তে অস্বীকার করে। 2 নম্বর হচ্ছে নজরদারি। ইংল্যান্ড মাল্টা দ্বীপ না ছাড়ায় নেপোলিয়ন ও জার্মানিতে ব্রিটিশ রাজ্যের সম্পত্তির উপর সেনার নজরদারি করে। 3 নম্বর হচ্ছে ফরাসি জাহাজ আক্রমণ। ইংল্যান্ডের নৌবাহিনী বারবার ফরাসি বাণিজ্য জাহাজগুলি আক্রমণ করতে থাকে। এর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে নেপোলিয়ন ফ্রান্সে ভ্রমণকারী 1000 ইংরেজকে বন্দী করেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অপপ্রচার। ইংল্যান্ডের সংবাদপত্রগুলিতে নেপোলিয়নের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালানো হয়, ফলে নেপোলিয়ন ক্রুদ্ধ হন এবং উভয় শক্তির মধ্যে বিরোধ শুরু হয়। এরপর দেখো 5 নম্বর পয়েন্ট, ফ্রান্সের নৌশক্তি বৃদ্ধি। সামুদ্রিক বাণিজ্য ও নৌযুদ্ধে ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব ধ্বংস করার উদ্দেশ্যে ফ্রান্স নৌশক্তি বৃদ্ধিতে তৎপর হয়ে ওঠে, ফলে ইংল্যান্ড আতঙ্কিত হয়ে ওঠে। এরপর লিখছি আমরা উপসংহার। নেপোলিয়ন ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরের তীরে 2 লক্ষাধিক সেনা সমাবেশ করেন, কিন্তু তার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই ট্রাফালগারের নৌযুদ্ধ অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, ট্রাফালগারের নৌযুদ্ধের গুরুত্ব উল্লেখ করো, যেটা 1805 খ্রিস্টাব্দে হয়েছে। তো এর গুরুত্ব আমরা প্রথমে ভূমিকা দিয়ে লিখছি। 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি নেলসন ফরাসি নৌসেনাপতি ভিল নেউভকে শোচনীয়ভাবে পরাজিত করেন। ট্রাফালগারের যুদ্ধের বিভিন্ন গুরুত্ব ছিল, যেমন 1 নম্বর হচ্ছে ব্রিটিশ নৌবহরের শ্রেষ্ঠত্ব। ট্রাফালগারের নৌযুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী ফ্রান্স ও স্পেনের যৌথ নৌবহর ধ্বংস করে।
এই যুদ্ধে প্রমাণিত হয় যে ফ্রান্সের তুলনায় ব্রিটিশ নৌবাহিনী অনেক শক্তিশালী। 2 নম্বর হচ্ছে নেপোলিয়নের স্বপ্নভঙ্গ। সাম্রাজ্যবাদের নেপোলিয়ন সুবিশাল ফরাসি সাম্রাজ্য গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা এই যুদ্ধে পরাজয়ের ফলে ভেঙে যায়। ইংল্যান্ডকে পদানত করার বিষয়ে তার স্বপ্নও অপূর্ণ থেকে যায়। 3 নম্বর ফরাসি নৌবহর ধ্বংস। ট্রাফালগারের নৌযুদ্ধে ফরাসি নৌবহর সম্পূর্ণ ধ্বংস হওয়ায় ভবিষ্যতে ফ্রান্সের পক্ষে ইংল্যান্ডকে প্রতিহত করার সম্ভাবনা বিনষ্ট হয়। এরপর 4 নম্বর হচ্ছে মর্যাদা নষ্ট। ট্রাফালগারের যুদ্ধে ফ্রান্সের পরাজয়ের ফলে ইউরোপে নেপোলিয়নের মর্যাদা যথেষ্ট পরিমাণে নষ্ট হয়। ইতিপূর্বে ইউরোপে যে অপরাজেয় নেপোলিয়নের ধারণা গড়ে উঠেছিল তা নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়। উপসংহারে আমরা লিখছি ট্রাফালগারের নৌযুদ্ধে ফরাসি নৌ শক্তির সঙ্গে স্পেনের নৌবহরও যুক্ত ছিল। উভয় নৌবহর ইংল্যান্ডের আক্রমণে সম্পূর্ণ ধ্বংস হয়। ট্রাফালগারের নৌযুদ্ধে নেপোলিয়নের পরাজয় ছিল নেপোলিয়নের পতনের প্রথম ধাপ। 4 নম্বর হচ্ছে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের বিরুদ্ধে ইংল্যান্ড কি উদ্যোগ নিয়েছিল অথবা অর্ডার্স ইন কাউন্সিল সম্পর্কে কি জানো? দেখো, ফরাসি সম্রাট নেপোলিয়ন বার্লিন ডিক্রির 1806 খ্রিস্টাব্দে এটার দ্বারা ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করলেন। ইংল্যান্ডও 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে অর্ডার্স ইন কাউন্সিল নামে পাল্টা অবরোধ ঘোষণা করে। প্রথম পয়েন্ট আমরা লিখছি জাহাজ প্রবেশের নিষেধাজ্ঞা। ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বন্দরে অন্য কোনো দেশের জাহাজ ঢুকতে পারবে না। কোনো দেশ এই নির্দেশ লঙ্ঘন করলে ইংল্যান্ড সেই জাহাজ ও তার মালপত্র বাজেয়াপ্ত করবে। পরের পয়েন্ট হচ্ছে অনুমোদন। কোনো নিরপেক্ষ দেশ ফ্রান্স ও তার মিত্র কোনো দেশের বন্দরে একান্ত জাহাজ পাঠাতে চাইলে সেই জাহাজকে প্রথমে ইংল্যান্ডের কোনো বন্দরে আসতে হবে। সেখানে যথার্থ ফি ও শুল্ক বাবদ অর্থ দিয়ে লাইসেন্স বা আগাম অনুমতি নিতে হবে, তবেই সেই জাহাজ ফ্রান্সের বন্দরে ঢুকতে পারবে। এরপর হচ্ছে ডেনমার্কের নৌবহর ধ্বংস। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যানিং অনুভব করেছিলেন যে ডেনমার্কের শক্তিশালী নৌবহর দখল করে ফ্রান্স তার নৌশক্তি বাড়িয়ে ইংল্যান্ডের অবরোধ ভেঙে দিতে পারে। এজন্য ডেনমার্কের সেই নৌবহর ইংল্যান্ড আগে থেকেই ধ্বংস করে দেয়। এরপর লিখছি আমরা উপসংহার। ইংল্যান্ডের অর্ডার্স ইন কাউন্সিল নামে অবরোধ ঘোষণার জবাবে নেপোলিয়ন ওই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে মিলান ডিক্রি ও ওয়ারাস ডিক্রি জারি করে। 5 নম্বর হচ্ছে নেপোলিয়ন কর্তৃক রাশিয়া আক্রমণের বিবরণ দাও। তোমরা ভূমিকা দিয়ে লিখছি দেখো, ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে 26 জুন তার মহান সেনাদলের 6 লক্ষাধিক সেনা নিয়ে রাশিয়া আক্রমণ করেন। প্রথমে দেখো পোড়ামাটি নীতি। রুশ বাহিনীর সম্মুখ যুদ্ধে না গিয়ে ক্রমাগত পিছু হটতে থাকে। তারা রাস্তাঘাট, সেতু ও জনপদ ধ্বংস করে মাঠের ও গোলার ফসল আগুনে পুড়িয়ে দেয় এবং পানীয় জলে বিষ মিশিয়ে দেয়। এটি পোড়ামাটি নীতি নামে পরিচিত। এর ফলে ফরাসি বাহিনী রাশিয়ার অভ্যন্তরে ঢুকে খাদ্য ও পানীয় জলের অভাবে সংকটের সম্মুখীন হয়। নেক্সট হচ্ছে বোরোডিনোর যুদ্ধ। সেনাপতি কুটুজভের নেতৃত্বে রুশ বাহিনী ফরাসি বাহিনীকে প্রতিরোধ করলেন। বোরোডিনোর যুদ্ধে 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন তাদের পরাজিত করেন। নেক্সট হচ্ছে মস্কো অভিযান। বোরোডিনোতে জয়লাভের পর ফরাসি বাহিনী 75 মাইল দুর্গম পথ অতিক্রম করে মস্কোয় পৌঁছায়। পথে খাদ্যাভাব, তীব্র শীত, বাসস্থানের অভাবে ও মহামারীতে আক্রান্ত হয়ে প্রচুর ফরাসি সৈন্যের মৃত্যু হয়। এরপর হচ্ছে রাশিয়া ত্যাগ। এই সময় রাশিয়ায় তীব্র শীত, তুষারপাত, ঝড়, চরম খাদ্যাভাব ও টাইফাস নামক জ্বরের প্রকোপ শুরু হলে দিশেহারা নেপোলিয়ন তার মহান সেনাদলের অবশিষ্ট সেনাদের দ্রুত স্বদেশে ফেরার নির্দেশ দেন। উপসংহারে আমরা লিখছি দেখো, স্বদেশে ফেরার পথেও প্রাকৃতিক দুর্যোগ, বন্য জন্তুর আক্রমণ ও গেরিলা রুশ সেনাদের আক্রমণে প্রচুর ফরাসি সেনার মৃত্যু হয়। মাত্র 30,000 থেকে 50,000 সেনা দেশে ফিরতে সক্ষম হয়। 6 নম্বরের প্রশ্ন হচ্ছে রাশিয়ার যুদ্ধে নেপোলিয়নের পরাজয়ের কারণ কী ছিল অথবা রুশ অভিযানে ফ্রান্সের ব্যর্থতার কারণ কী ছিল? তোমরা উত্তর লিখছি ভূমিকা দিয়ে। ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে 26 জুন রাশিয়া অভিযান শুরু করেন এবং তার মহান সেনাদল সেখানে বিপর্যস্ত হলেন। 19 অক্টোবর তিনি সেনাদলকে স্বদেশে ফিরে আসার নির্দেশ দেন। রাশিয়ার যুদ্ধে নেপোলিয়নের বাহিনীর পরাজয় ও ব্যর্থতার বিভিন্ন কারণ ছিল। 1 নম্বর হচ্ছে রাশিয়ার বিশাল আয়তন। রাশিয়ার আয়তন বিশাল হওয়ায় রুশ বাহিনী পোড়ামাটির নীতি গ্রহণ করে ক্রমাগত পিছু হটে।
এবং ফরাসি বাহিনীকে দেশের অভ্যন্তরে প্রবেশের সুযোগ করে দেয়। ফরাসি বাহিনী শীঘ্রই সেখানে খাদ্যাভাব, পানীয় জলের অভাবে, রুশ গেরিলা সেনাদের আক্রমণ প্রভৃতির ফলে বিপর্যস্ত হয়। 2 নম্বর হচ্ছে নেপোলিয়নের দম্ভ। সীমাহীন দম্ভ নেপোলিয়নের বাস্তব বোধ নষ্ট করে দেয়। ইংল্যান্ড ও উপদ্বীপের যুদ্ধ শেষ না করেই তিনি রাশিয়ার যুদ্ধে নিজেকে জড়িয়ে এবং সংহতিবিহীন বিভিন্ন জাতির সমন্বয়ে মহান সেনাদল গঠন করে মারাত্মক ভুল করেন। এরপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। রাশিয়ার অভ্যন্তরে এবং স্বদেশে ফেরার পথে তীব্র শীত, তুষারপাত, ঝড় বৃষ্টি প্রভৃতির ফলে প্রচুর ফরাসি সেনার মৃত্যু হয়। এরপর হচ্ছে মহামারীর প্রাদুর্ভাব। রাশিয়ার ফরাসি বাহিনীর মধ্যে টাইফাস নামক ভয়ানক জ্বর ও অন্যান্য মহামারী ছড়িয়ে পড়লে প্রচুর ফরাসি সেনার মৃত্যু হয়। তারপর হচ্ছে রুশবাসীর উদ্যোগ। রুশ ঔপন্যাসিক লিও টলস্টয় রাশিয়ায় ফরাসিদের পরাজয়ের যাবতীয় কৃতিত্ব দিয়েছেন রাশিয়ার সাধারণ মানুষের সংগ্রামী মানসিকতাকে। ফরাসিদের বিরুদ্ধে তাদের সক্রিয়তা নেপোলিয়নের পরাজয় অবশ্যম্ভাবী করে তোলে। নেক্সট লিখছি আমরা উপসংহার। ঐতিহাসিক ডেভিড টমসন বলেছেন যে রাশিয়ার যুদ্ধ ছিল নেপোলিয়নের সবচেয়ে নাটকীয় ও ক্ষতিকারক পরাজয়। এরপর দেখো আমরা তোমাদের এই অধ্যায় থেকে 8 নম্বর মানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। 1 নম্বর হচ্ছে নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি লেখো বা উল্লেখ করো। তো প্রথমে আমরা লিখব ভূমিকা। ফরাসি শাসক নেপোলিয়ন শুধু সমরকুশলী যোদ্ধা হিসেবেই নয়, সুদক্ষ সংস্কারক হিসেবেও কৃতিত্বের পরিচয় দিয়েছেন। নেপোলিয়নের সংস্কারগুলো আমরা লিখছি। ফরাসি সম্রাট নেপোলিয়নের প্রধান সংস্কারগুলি হলো নিম্নরূপ। তো প্রথম হচ্ছে শাসনতান্ত্রিক সংস্কার। নেপোলিয়ন ফ্রান্সে আইনের শাসন প্রবর্তন করেন এবং জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা দেন। সমগ্র দেশকে 83টি ডিপার্টমেন্টে বা প্রদেশে বিভক্ত করে সেখানে প্রিফেক্ট নামে শাসক নিয়োগ করেন। তিনি প্রদেশগুলিকে বিভিন্ন জেলায় বিভক্ত করে সেখানে সাব প্রিফেক্ট নামে শাসক নিয়োগ করেন। অর্থনৈতিক সংস্কার। দেশের অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে নেপোলিয়ন বিভিন্ন পদক্ষেপ নেন। তিনি সরকারি ব্যয় হ্রাস ও অডিট প্রথা চালু করেন। সকলকে আয়কর প্রদানে বাধ্য করেন। নতুন কর না চাপিয়ে পুরনো কর আদায়ে জোর দেন। ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা 1800 খ্রিস্টাব্দে, এটা তিনি প্রতিষ্ঠা করেন এবং বাণিজ্যের উন্নতির জন্য বণিক সংঘের পুনর্গঠন করেন। এরপর দেখো পরের পয়েন্ট, শিক্ষা সংস্কার। নেপোলিয়ন ফ্রান্সে বেশ কিছু মাধ্যমিক, ফলিত বিজ্ঞান, চিকিৎসা, কারিগরি, আইন, শিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 29টি লাইসি বা আবাসিক বিদ্যালয় তিনি স্থাপন করেন। ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন 1808 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে ধর্মীয় সংস্কার। নেপোলিয়ন পোপ সপ্তম পায়াস এর সঙ্গে কনকর্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তি 1801 খ্রিস্টাব্দে এটা তিনি স্বাক্ষর করে পোপের সঙ্গে বিরোধ মিটিয়ে নেন। এই চুক্তির দ্বারা পোপ ফরাসি গির্জা ও গির্জার সম্পত্তির জাতীয়করণ মেনে নেন। ফ্রান্সের রোমান ক্যাথলিক ধর্মমত ও গির্জাকে স্বীকৃতি দেয় এবং স্থির হয় যে সরকার যাজকদের নিয়োগ করবে এবং পোপ তাদের স্বীকৃতি দেবে। আইন বিষয়ক সংস্কার। নেপোলিয়ন বিভিন্ন প্রদেশে প্রচলিত বিভিন্ন ধরনের আইনগুলির মধ্যে সামঞ্জস্য আনতে 1804 খ্রিস্টাব্দে 2287টি, মতান্তরে 2281টি বিধি সমন্বিত কোড নেপোলিয়ন নামে এক আইন সংহিতা প্রবর্তন করেন। এর দ্বারা সামন্ততন্ত্রের বিলুপ্তি, ব্যক্তি স্বাধীনতা ও সম্পত্তির অধিকারের স্বীকৃতি, আইনের দৃষ্টিতে সাম্য, ধর্মীয় সহনশীলতা, সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রভৃতি কার্যকর করেন। নেক্সট লিখছি আমরা উপসংহার। নেপোলিয়ন তার সংস্কার কার্যাবলীর দ্বারা বিপ্লব বিধ্বস্ত ফ্রান্সে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনেন। ঐতিহাসিক ডেভিড টমসন বলেছেন যে নেপোলিয়নের শাসন শুধু প্রজাহিতৈষী ছিল না, তা বর্তমানকালের একনায়কতন্ত্রের তুলনায় অনেক বেশি মানবিক ছিল। 2 নম্বর হচ্ছে নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের কি ভূমিকা ছিল। আমরা উত্তর লিখছি প্রথমে ভূমিকা। দেখো, ফরাসি সম্রাট নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ জারি করে ইংল্যান্ডের অর্থনীতি ধ্বংস করার পরিকল্পনা করেন। তো নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের ভূমিকাগুলি কী ছিল সেগুলো আমরা লিখছি। প্রথম হচ্ছে লিখছি আমরা নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বল প্রয়োগের দ্বারা কার্যকর করতে গিয়ে বিভিন্ন সংকটে জড়িয়ে পড়েন, যা তার পতনকে অবশ্যম্ভাবী করে তোলেন।
অবশ্যম্ভাবী করে তোলে। যেমন হচ্ছে ১ নম্বর ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা পরোক্ষে ফ্রান্সের অর্থনীতিরই যথেষ্ট ক্ষতি করে। ইংল্যান্ডের অর্ডার্স ইন কাউন্সিল নামে নৌ নৌ প্রতিরোধের ফলে ফ্রান্সের সামুদ্রিক বাণিজ্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। ফলে ফ্রান্সের শ্রমিক ছাঁটাই, বেকার সমস্যা প্রভৃতি ভয়াবহ আকার ধারণ করে। ২ নম্বর হচ্ছে উপকূল দখল। নেপোলিয়ন জোর করে মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকর করতে গিয়ে ইউরোপের উপকূল অঞ্চলের প্রায় ২০০০ মাইল অঞ্চল দখল করে নেন। এছাড়া বহু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ তিনি দখল করে নিলে বিভিন্ন দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। ৩ নম্বর হচ্ছে ব্যয়ভার। মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন যে বিস্তৃত ভূখণ্ড দখল করেন, সেখানে প্রত্যক্ষ দখলদারি চালাতে গিয়ে তাকে সামরিক বাহিনী সহ সর্বত্র ছুটে বেড়াতে হয়। ফলে ফরাসি সেনাদল অত্যন্ত চাপে থাকে এবং বিপুল সম্পদ ব্যয় হয়। ৪ নম্বর পয়েন্ট, রোম ও হল্যান্ডে অসন্তোষ। রোম ও হল্যান্ড মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন সেখানে হস্তক্ষেপ করেন। তিনি রোমের শাসক পোপকে সিংহাসনচ্যুত করে তাকে বন্দী করলে খ্রিস্টান ক্যাথলিক জগৎ প্রচণ্ড ক্ষুব্ধ হয়। হল্যান্ডের শাসক লুই নেপোলিয়নের ভ্রাতা একে সিংহাসনচ্যুত করে হল্যান্ড দখল করেন। নেক্সট হচ্ছে ৫ নম্বর পয়েন্ট, উপদ্বীপের যুদ্ধে বিপর্যয়। পর্তুগাল মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন স্পেনের অনুমতি ও স্পেনের উপর দিয়ে পর্তুগালের সেনা পাঠিয়ে সেখানে মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করেন। পর্তুগাল থেকে ফেরার পথে তিনি স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসান। এর ফলে স্পেন ও পর্তুগাল নেপোলিয়নের বিরুদ্ধে তুমুল যুদ্ধ শুরু করে, যা উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত, যেটা ১৮০৮ থেকে ১৪ খ্রিস্টাব্দে ঘটেছিল। এই যুদ্ধে ইংল্যান্ড ও স্পেনের পক্ষে যোগ দিলে ফ্রান্সের পরাজয় ঘটে। নেক্সট হচ্ছে আমরা লিখছি ৬ নম্বর পয়েন্ট দিয়ে, রাশিয়ার বিপর্যয়। রাশিয়া মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করে ১৮১২ খ্রিস্টাব্দে। কিন্তু রাশিয়ায় তার গ্রাঁদ আর্মি চূড়ান্তভাবে পরাজিত হয় এবং বেশিরভাগ সৈন্য মারা যায়। নেক্সট আমরা লিখছি উপসংহার। ইংল্যান্ডের অর্থনৈতিক শক্তি ধ্বংস করতে গিয়ে নেপোলিয়ন চতুর্দিকে অসংখ্য শত্রু তৈরি করে ফেলেন এবং শেষ পর্যন্ত শত্রুদের কাঁটার জালে তিনি নিজেই আটকে পড়েন। তাই বলা যায় যে নেপোলিয়নের পতনের অন্যতম কারণ ছিল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। ওকে, তো দেখো এই ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণী অর্থাৎ ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, এই অধ্যায়ের আমরা সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। ১ নম্বর, 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর মানের সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করো এবং প্র্যাকটিস করো, কারণ এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয় এবং তোমরা তোমাদের যে পাঠ্য বই রয়েছে পাঠ্য বই থেকে এই অধ্যায়টা কিন্তু ভালোভাবে রিডিং পড়বে, তারপর প্রশ্নোত্তরগুলোকে মুখস্থ করবে, প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নই দিক না কেন তার উত্তর তোমরা কিন্তু পরীক্ষায় লিখতে পারবে। এবং এই প্রশ্নোত্তরগুলোর যে পিডিএফ ফাইল সেগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে কিন্তু এই পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফ ফাইলগুলো দিতে পারো, সেখানে ভিডিওগুলো কিন্তু দেওয়া থাকবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।